1990 সালে 6,000 টাকা বেতনে এমডি চাকরি করতো কিন্তু ইউনূস, গ্রামীণ ব্যাংক তার হাতে করা না। কিন্তু সারা বিশ্বব্যাপী মিথ্যা কথা বলে এমন একটা ভাব যেন এটা তিনিই তৈরি করেছেন। আজকে তার সম্পদের পাহাড় শুধু বাংলাদেশে না, দেশে বিদেশে। পূর্বাচলে ইউনূস তো যা করে তার হয় ট্রাস্ট না ফান্ড একটা কিছু করে সেখানে 68 একরের বেশি জমি ইউনূসের সেখানে নেওয়া আছে এবং সেখানে একটা রিসোর্ট করা আছে, তার নাম হলো নিসর্গ। তিনি মাঝে মাঝে পিকনিকও করেন, মিটিংও করতে যান। কথা বললো এত টাকা কিভাবে কিনলো এই জমি? তাহলে তার 68 একরের বেশি যে জমি, অর্থাৎ প্রায় 180 বিঘার মতো জমি। তার উত্তরাতে তার 5 একরের বেশি জমি, দেয়াল দিয়ে ঘেরা, বাইরে কেউ সেখানে ঢুকতে পারে না। গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেটাও কিন্তু গ্রামীণ ব্যাংকে যায় না। গ্রামীণ ফোনের যে লভ্যাংশ সেটার কথা ছিল গ্রামীণ ব্যাংকে যাবে, 1 টাকাও দেয় না। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, শ্রমিকরা মামলা করছে, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণ নামে একটা ফান্ড করে সেখানে সেই টাকা রাখা। আবার গ্রামীণ কল্যাণ ফান্ড থেকে টাকা দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের 2% সুদে। অত টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের। সেবার নাম করে গ্রামীণ মানুষকে সেবা দেবে এই নাম করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় 6,000 কোটি টাকা জমি ক্রয় করেছে। কয়টা মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে, কয়টা মানুষের সেবা দিয়েছে? সেবা দিয়েছে আমরা কমিউনিটি ক্লিনিক করে জনগণের দুর্গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। 30 প্রকার ঔষধ আমরা বিনামূল্যে দিচ্ছি। এখন আমরা শুনছি যে সেই জমি বিক্রি করবে, কারণ সে টাকা পাচার করবে। গ্রামীণ টেলিকম নামক একটা কোম্পানি সেই টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটা ফান্ড করে সেখানে রাখা থাকে। এই টাকা থেকে গরিব মানুষকে কোনো দিন কোনো রকম সাহায্য করা হয় না। অথচ আমার কাছে যখন গ্রামীণ ফোনের ব্যবসা চেয়েছিল তো এটাই বলেছিল যে সে এই টাকা গ্রামীণ ব্যাংকে দেবে এবং এখান থেকে দরিদ্র মানুষকে সে সাহায্য করবে, তাদেরকে টাকা দেবে। আর ওই গ্রামীণ ফোন গ্রামের মেয়েরা ব্যবহার করে টাকা কামাই করবে। তারা কি কোনো ব্যবহার করতে পেরেছে? পারে নাই, তাদের কিছুই দেওয়া নেই। কারণ গ্রামীণ ব্যাংকে দেশি বিদেশি যারাই টাকা দিয়েছে সব টাকা দিয়ে সে কি করেছে, সেখানে একটা কোম্পানি খুলেছে। কিন্তু তার একটা কোম্পানিও কিন্তু কোনোদিন লাভের মুখ দেখে না, একটা কোম্পানি কিন্তু লাভ নাই। আজকে গ্রামীণ কল্যাণ ফান্ড করেছে, সেখানে এফডিআর করা 26টা ব্যাংকে 122টা এফডিআর, সেখানে 2,253 কোটি 30,96,627 টাকা রয়েছে। আর গ্রামীণ টেলিকমে 128টা এফডিআর 24টা ব্যাংকে, এবং সেখানে এই 24টা ব্যাংকে 2,721 কোটি 30,86,250 টাকা এফডিআর করে রেখে দিয়েছে। এবং ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট সেখানে 118 কোটি টাকা 2023 সালেই পাওয়া গেছে, 2023 সালেই ছিল। এবং 3টা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংক, এইখানে তার 2023 সালে 118 কোটি টাকা ছিল। 6,000 টাকা বেতনের এমডি সাহেব এত টাকা পেল কোথায় জিজ্ঞেস করেন তো একটু। আবার আরও আছে প্রফেসর ইউনূস ট্রাস্ট, সেখানে 72 কোটি 15 লক্ষ টাকা। ইউনূস ফাউন্ডেশন, সেখানে আবার 6 কোটি টাকা। আবার ইউনূস ফ্যামিলি ট্রাস্ট, সেখানেও 5 কোটি 17 লক্ষ টাকা। এটা গেল এখন। 2001 সালে থেকে তার বিভিন্ন ব্যাংকে 66 কোটি টাকা আসে। আর 2006 থেকে 2008 সালে যখন রয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেই সময় ইউনূসের ব্যাংকে 47 কোটি 89 লক্ষ 96,652 টাকা। কোথা থেকে টাকাগুলো আসছে সেটা কি জবাব দেবে? ইউনূসের আরেকটা অ্যাকাউন্টে 77 কোটি 37 লক্ষ 69 হাজার টাকা আছে। 9 কোটির টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনেছে।
সেটা কি পারিবারিক ট্রাস্ট ফান্ডের মাধ্যমে। এবং ওই পারিবারিক ট্রাস্ট ফান্ড মানে যা কিছু টাকা বৈধ অবৈধভাবে কামাই করুক সেখানে রাখতে পারে, আর যা কিছু তারা খরচা করতে পারে কোনো ট্যাক্স সে দেয় না। এটা হলো ইতিমধ্যে ইউনূস 1111 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা, কিন্তু এই ট্যাক্স কিন্তু আজ পর্যন্ত সে দেয়নি। তারপর আপনারা জানেন যে 666 কোটি টাকার ট্যাক্সের মামলা হয়েছে। এই আগস্ট মাসের 6 তারিখে সেই মামলা রায় দেওয়ার কথা, তখনই সে এই গোলমাল বাঁধিয়ে বিদেশি মদদ নিয়ে দেশের ভিতরে সকলকে একটা ধোঁকাবাজি দিয়ে ক্ষমতা দখল করলো। ক্ষমতা যে বসলো, ক্ষমতা বসে তার বিরুদ্ধে যত মামলা সব মামলা টামলা প্রত্যাহার করে নিল। এখন তো আরও খবর পাওয়া যায় ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এই সমস্ত অর্থ, আমি 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসছি। আমার সামাজিক নিরাপত্তা 116টা প্রজেক্ট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি মুক্তিযোদ্ধাদের ভাতা সব বাতিল দিচ্ছে না। এই টাকাগুলি কোথায় গেল? আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিই, উপবৃত্তি দিই এবং উচ্চশিক্ষা বৃত্তি দিই, সে টাকা বন্ধ। 1 কোটি পারিবারিক কার্ড করলাম টিসিবির মাধ্যমে, যাতে করে 30 টাকা কেজি চাল এবং অল্প দামে ডাল, তেল, চিনি কিনতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। সেখান থেকে প্রায় 43 লাখ কার্ড বাতিল। তো ওই টাকাগুলি কোথায় গেল? আর এখনও সে টাকা কোনো হিসাবই নাই, আর মানুষ আজকে হাহাকার করে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন মানুষ যখন টিসিবির ট্রাকে স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য মানে হাহাকার করছে, ছুটছে, হ্যাঁ, সেইখানে আমরা দেখি যে একটা নতুন দল বানিয়েছে তারা, কি তাদের সমন্বয়ক আরও ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল। সেই দল আবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি দিল, সেখানে 1300 লোকের দাওয়াত। এক প্লেট ইফতারের দাম 12,500 টাকা করে, প্রায় 2 কোটির কাছাকাছি টাকা তারা খরচাই করলো এক ইফতার পার্টিতে। যে পার্টিটা কেবল তৈরি হলো, এই পার্টি এত টাকা কোথা থেকে পেল তার জবাব দেবে? তার উপর আজকে সমানে দেশের মানুষকে বঞ্চিত করে, মানুষের অর্থ আত্মসাৎ করে আজকে সমানে টাকা পাচার করছে। দুবাই, সিঙ্গাপুর, ইটালি, মোনাকো, ফ্রান্স, ভিয়েতনাম হয়ে এই অর্থ পাচার করে যাচ্ছে। ফ্রান্সে তার ফ্ল্যাট আছে, কত টাকার ফ্ল্যাট? আবার শুনি $2 বিলিয়ন নাকি তার ওখানে ইনভেস্টমেন্ট আছে। ইটালিতে তার ইনভেস্টমেন্ট, আমেরিকা ইনভেস্টমেন্ট এবং অন্যান্য আফ্রিকান কান্ট্রি, পৃথিবীর বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা আর বিভিন্ন ইনভেস্টমেন্ট, হাজার হাজার কোটি টাকা। কাদের টাকা? কোথা পেয়েছে টাকা? সেই হিসাব তাকে দিতে হবে। এবং তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অর্থ পাচার এবং গ্রামীণ টেলিফোনের অর্থ পাচার, এই মানি লন্ডারিংয়ের যে মামলা ছিল তার বিরুদ্ধে, সেই মামলা তো সে প্রত্যাহার করে নিয়েছে। সে ট্যাক্স ফাঁকি দেয়, সে ট্যাক্সের মামলাও প্রত্যাহার করে নিয়েছে। ক্ষমতা এসে আগে নিজেটা গুছিয়ে নিল। কই এই সৎসাহস তো হলো না যে ঠিক আছে মামলা লড়াই করুক, মামলা দেখুক কি আছে। সেটা তো সাহস নাই, কারণ সেটা সে করে না। তার তো লুটে খাওয়াটাই অভ্যাস এবং লুটে খেতেই আসছে এখানে।